বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ব্রিক্স সম্মেলনে স্রেফ অতিথি নয়, বরং বিশেষ অতিথি হিসেবে তাকে দেখতে চায় ভারত। কিন্তু এই আমন্ত্রণ কি শুধুই একটি আন্তর্জাতিক বৈঠকের ফর্মালিটি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভারত বাংলাদেশ সম্পর্কের এক নতুন টান কূটনৈতিক সমীকরণ? কারণটা সবাই জানেন। কিছুদিন আগেই বেইজিং সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন, চুক্তি হয়েছে একের পর এক। বাংলাদেশ ও চীন তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে। আর ঠিক তারপরেই তারেক রহমানকে দিল্লির এই বিশেষ আমন্ত্রণ। তাহলে ভূ রাজনীতির আসল প্রশ্নটা এখন কি? প্রশ্ন হলো, চীনের পাল্লা ভারী হচ্ছে দেখেই কি তারেক রহমানকে এত তড়িঘড়ি গুরুত্ব দিচ্ছে নতুন দিল্লি? ভারত কি অবশেষে বুঝতে পেরেছে বাংলাদেশের নতুন সরকারকে এড়িয়ে তাদের বাংলাদেশ নীতি চালানো আর কোনোভাবেই সম্ভব নয়? প্রিয় দর্শক, আপনারা দেখছেন আলো টিভি, সঙ্গে আছি আমি তুহিন নিজাম। আজ আমরা স্রেফ খবর নয়, খবরের পেছনের আসল খেলাটা পয়েন্ট টু পয়েন্ট ধরে বিশ্লেষণ করতে চাই। ভারতের ব্রিক্স সম্মেলন, বাংলাদেশ সদস্য নয়, কিন্তু বিমস্টেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টা আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন, কিন্তু এখানে আমন্ত্রণের চেয়ে বড় খবর হলো ভারতের আগ্রহের মাত্রা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার স্পষ্ট বলেছেন, দিল্লি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মুখিয়ে আছে। তার মানে কি? তার মানে হলো দিল্লি এখন আর কোনো মাধ্যম বা ভায়া হয়ে নয়, বরং সরাসরি তারেক রহমানের সঙ্গেই সম্পর্ক তৈরি করতে চায়। বাংলাদেশের নির্বাচনের পরপরই মোদি সবার আগে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন। তখনই বার্তা দেওয়া হয়েছিল শান্তি ও উন্নয়নের জন্য তারা বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে প্রস্তুত। শপথ নেওয়ার সময়ও সফরের আমন্ত্রণ ছিল। এর পেছনে রয়েছে একটি বড় রাজনৈতিক চাল। বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল ভারত শুধু একটি নির্দিষ্ট দল বা শেখ হাসিনার উপর নির্ভর করে তাদের নীতি চালায়। এখন তারেক রহমানের সরকার ক্ষমতায়, দিল্লিকে এখন পুরো বিশ্বকে দেখাতে হচ্ছে যে ভারত কোনো একটি দলের বন্ধু নয়, বরং ভারত হলো বাংলাদেশের মানুষের এবং তাদের নির্বাচিত সরকারের বন্ধু। চীনের হিসাব ও ভারতের সংবেদনশীল স্নায়ু, বেইজিং সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক এবং 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া দিল্লির জন্য কোনোভাবেই স্বস্তির খবর ছিল না। পরিকাঠামো, শক্তি, প্রযুক্তি সব ক্ষেত্রে চীনের প্রবেশ বাড়ছে। ভারত নিশ্চয়ই চাইবে না বাংলাদেশের সঙ্গে তাদের ভৌগোলিক দূরত্ব বাড়ুক, আর সেই পুরো গ্যাপটা চীন পূরণ করে ফেলুক। ভারতের জন্য বাংলাদেশ স্রেফ প্রতিবেশী নয়, বাংলাদেশ হলো ভারতের নিরাপত্তার এক অবিচ্ছেদ্য অংশ। এবার আসা যাক আসল মোড়ে। এই সফর কার জন্য বেশি প্রয়োজন, ভারতের নাকি বাংলাদেশের? মনে হতে পারে ভারত বেশি ব্যাকুল, কিন্তু বাস্তবতা হলো ভূ রাজনীতির এই দাবার বোর্ডে আজ দুই দেশেরই একে অপরকে সমানভাবে প্রয়োজন। ভারতের লাভ কি? ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক লাইফলাইন হলো বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট, সড়ক, রেল আর নদীপথ। আখাউড়া আগরতলা রেলপথ বা চট্টগ্রাম মংলা বন্দর ছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চল অচল। এছাড়াও আছে বঙ্গোপসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ। বাংলাদেশের লাভ কি? বাংলাদেশের সামনেও তিস্তার পানি বন্টন, সীমান্তে প্রাণহানি বন্ধ, ভিসা সুবিধা স্বাভাবিক করা এবং বাণিজ্যে বিশাল ঘাটতি মেটানোর মতো অমীমাংসিত পাহাড়সম ইস্যু ঝুলে আছে। সাথে আছে শেখ হাসিনার ভারতে অবস্থানের মতো বড় রাজনৈতিক সংবেদনশীল প্রশ্ন। এখানে কেউ কাউকে দয়া করছে না। দুই দেশই নিজ নিজ জাতীয় স্বার্থে কাছাকাছি আসতে চাইছে। চীন সফরের পরপরই দিল্লি সফর করে ঢাকা বিশ্বকে দেখাতে পারবে বাংলাদেশ কোনো নির্দিষ্ট পরাশক্তির পক্ষে নয়, বাংলাদেশ নিরপেক্ষ। এটাই বর্তমান বাংলাদেশের বাস্তব ও স্বাধীন কূটনীতি। বিশ্লেষণের শেষে শুধু একটাই কথা বলবো, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর শুধু নরেন্দ্র মোদীর সঙ্গে হাসি মুখে ছবি তোলার বিষয় নয়, এটি ভারতের নতুন বাংলাদেশ নীতি এবং একই সাথে তারেক রহমানের ডিপ্লোম্যাটিক স্কিলস বা কূটনৈতিক দূরদর্শিতার এক বিশাল পরীক্ষা। দিল্লি তারেক রহমানকে গুরুত্ব দিচ্ছে কারণ বাংলাদেশ দিল্লির জন্য প্রয়োজনীয়, আর বাংলাদেশেরও উচিত এই সুযোগটি শতভাগ কাজে লাগানো। কারণ দাবি আদায় করতে হলে আলোচনার টেবিলে
বসতেই হয়। এখন প্রশ্ন একটাই, তারেক রহমান দিল্লিতে গেলে তিস্তা, সীমান্ত বা ভিসার প্রশ্নে বাংলাদেশের মানুষের জন্য দৃশ্যমান কোনো অগ্রগতি নিয়ে ফিরবেন, নাকি স্রেফ ছবি তুলেই ফিরে আসবেন? কারণ সফরের কদিন আগে আলোচনায় থাকে, কিন্তু সফরের প্রকৃত ফলাফল ইতিহাস হয়ে থাকে। আজ তবে এ পর্যন্তই। বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি একমত আর কোথায় আপনাদের ভিন্ন মত, তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন।